কিছু কিছু পেয়ারা গাছ কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ে, ফুল এবং ফল নিয়ে আসে। কিন্তু আমাদের বাগানে কিছু পেয়ারা গাছ থাকে যাদের গ্রোথ কোনোভাবেই নজরে আসে না। সেই ভাদ্র মাসে দুটো পাতা গজিয়েছে, সেই পাতা এখনও গাছে লেগে আছে, না বাড়ছে না পাতা ঝরছে। শাখার তো নামগন্ধ নেই, ফুল ফল সে অনেক দূরে। সেই ধরনের পেয়ারা গাছ যদি আপনাদের থেকে থাকে, আজকের ভিডিওটি আপনাদের জন্য। সেই গাছও বাড়বে, সেই গাছও প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। দর্শক, গাছ বাড়ছে না মানে গাছ খাচ্ছে না, তাহলে তার অসুবিধা কোথায়? দর্শক, তার অসুবিধা হচ্ছে তার এই শিকড়ে। যখন শিকড়ের সমস্যা দেখা দেবে তখন থেকে কিন্তু গাছের গ্রোথ স্টপ হতে শুরু করবে। এই যে পাতাগুলো গজিয়ে রয়েছে, সে রয়েছেই, নতুন করে শাখা প্রশাখার কোনো নামগন্ধ নেই। এই ধরনের সমস্যা যদি আপনাদের চলে আসে, যে কোনো পেয়ারা গাছে বড় হোক ছোট হোক, প্রথমেই আপনারা টব থেকে গাছটি তুলে দেবেন। এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু এই কাজটি করে দেবেন। যখন গাছটি আমরা টব থেকে তুলেই কিন্তু আমাদের তার শিকড়ের দিকে লক্ষ্য রাখতে হবে, শিকড়ে পচন ধরেছে কিনা। যে গাছ বাড়েনি বিগত দিনে, সেই গাছে শিকড়ের সমস্যা রয়েছে, এটা কিন্তু গ্যারান্টি। তাই আমাদের দুটো জিনিস কিন্তু শিকড়ে ব্যবহার করতে হবে। প্রথম জিনিসটি হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক। আমার হাতে রয়েছে এমিস্টার টপ। যদি আপনাদের হাতে এমিস্টার টপ থাকে, আপনারা কি করবেন, পচে যাওয়া শিকড়কে ছেটে সেই ক্ষতস্থানে কিন্তু এমিস্টার টপ লাগিয়ে দেবেন। যদি এমিস্টার টপ না থাকে, টাটা ব্রাইটক্স থাকে, লাগাতে পারবেন। সাপ যদি থাকে সেটিও লাগাতে পারবেন, বা ফ্যাবিস্টিন থাকলেও লাগিয়ে দিতে পারবেন। মোট কথা, কাটা শিকড়ে কিন্তু আমাদের ছত্রাকনাশক পেস্ট লাগাতে হবে। তারপর যেহেতু শিকড় কিছু পচেছে, আদার শিকড়ের মধ্যে সামান্য সংক্রমণ রয়েছে, সেজন্য কিন্তু আমরা এমন এমিস্টার টপ বা যে কোনো ছত্রাকনাশক গুলে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml গুলে শিকড়ে ভালো করে স্প্রে করে দেব। মানে শিকড় একদম ছত্রাকনাশকে ধুয়ে দেব। তবে কিন্তু গাছের আর পচনজনিত সমস্যাগুলো থাকবে না। সেই শিকড়ই আবার দেখবেন দ্রুত বাড়বে। যখন শিকড় দ্রুত বাড়বে, বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে শুরু করবে, আমাদের গাছও কিন্তু আবার নতুন করে বাড়ার দিকে মন দেবে। 2 নম্বর হচ্ছে, পেয়ারা গাছের আদর্শ একটি মাটি আমাদের প্রস্তুত করতে হবে। যেই মাটিতে থাকবে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং মাটি হবে খুবই ঝুরঝুরে। দর্শক, যেমন ধরুন এটি একটি 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টব ধরুন। এমন একটি টবের জন্য যদি আপনি মাটি প্রস্তুত করেন, আপনি 60% সাধারণ বেলে দোআঁশ মাটি নিয়ে নেবেন, যেখানে বালির ভাগ থাকবে ভালো পরিমাণে। কিন্তু সেই সঙ্গে আপনি এই 40% কম্পোস্ট, পারলে সম্পূর্ণ জৈব কম্পোস্ট ব্যবহার করবেন। তাহলে কম্পোস্টের মধ্যে আপনি হয়তো 1 মুঠি পাতা সার নিয়ে নিলেন, যদি থাকে হাতে, যদি না থাকে বাদ দিন। গোবর সার নিয়ে নেবেন এবং সর্ষের খোল নিয়ে নেবেন। গোবর সার নিয়ে নিলেন বেশিটুকু, সর্ষের খোল 10 থেকে 15 গ্রাম নিয়ে নিলেন। এবার ছত্রাকনাশক কিন্তু এখানে আপনাকে মিশাতেই হবে। ছত্রাকনাশক হিসেবে আপনার ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন, ভালো হবে। এইবার লাস্ট যে উপাদানটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়ামযুক্ত খাবার, ডিমের খোসা এবং পটাশিয়াম হিউমেট। ডিমের খোসা আমরা 10 থেকে 20 গ্রাম নিয়ে নিতে পারি, কিন্তু পটাশিয়াম হিউমেট নেব মাত্র 2 গ্রাম। পটাশিয়াম হিউমেট এই জন্য নিব, আমাদের যে শিকড়ের সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু পটাশিয়ামের বিকল্প নেই। পটাশিয়াম শিকড়ে সার্ভাইভ করতে সাহায্য করে, গাছকে রোগমুক্ত করতে সাহায্য করে। আর আমাদের গাছ তো রোগাক্রান্ত, আর সেই জন্য তো বাড়েনি। তাহলে 2 গ্রাম পটাশিয়াম হিউমেট যদি আমরা ওই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, এই 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আমাদের গাছ আবার নতুন শাখা প্রশাখায় ভরিয়ে তুলবে। আমাদের হাতে যদি পটাশিয়াম হিউমেটও না থাকে, বাদ দিন। যে খাবারগুলো বলেছি সেই খাবার দিয়ে গাছটি রিপোর্ট করে সেখানে 1 লিটার জলে 2 গ্রাম চুন গুলে টরমারিতে আমরা ঢেলে দেব, গাছকে বাড়িয়ে নিতে সাহায্য করবে। পেয়ারা গাছের গ্রোথকে স্টপ করে দেওয়ার জন্য যে দায়ী, তার নাম হচ্ছে অ্যানথ্রাকনোজ। বিভিন্ন কারণে অ্যানথ্রাকনোজ হয়। অ্যানথ্রাকনোজ আক্রান্ত গাছের সংস্পর্শে এলে সেই রোগটি সংক্রামিত হয়, বা শিকড়ের সমস্যা থেকেও সংক্রামিত হয়। এটি হচ্ছে ছত্রাক জড়িত একটি ভয়াবহ সমস্যা। বহু ক্ষেত্রে অ্যানথ্রাকনোজ এবং ডাইব্যাক একত্রে দেখা যায়। ডাইব্যাক হচ্ছে এই ডাল শুকিয়ে যাওয়া রোগ। এই যে ডাল শুকিয়ে যাচ্ছে, দেখেছেন, এগুলো ডাল শুকিয়ে যাওয়া রোগ। গাছ বাড়বে কোথায়?
ডাল আরও উল্টে শুকিয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি আসে, প্রথম তো আমরা গাছটি রিপোর্ট করবই, তারপর শুকিয়ে যাওয়া ডাল কাঁচা অংশ সমেত কেটে গাছ থেকে বাদ দিব। তারপর গাছে স্প্রে করব ভালো মানের ছত্রাকনাশক। সেক্ষেত্রে আপনারা কিন্তু কপারযুক্ত ছত্রাকনাশক চয়েস করবেন, যা ভালো কাজ করে। যে কোনো কোম্পানির ভালো মানের কপারযুক্ত ছত্রাকনাশক 7 দিনে বা 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আপনারা স্প্রে করতে পারেন, এই ধরনের রোগ সেরে যাবে। অ্যানথ্রাকনোজ রোগের আরেকটি লক্ষণ হচ্ছে, দেখবেন পাতার অগ্রভাগ পুড়ে যাচ্ছে বা এই ডগাগুলো পুড়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা যদি আসেই, আমাদের তো ছত্রাকনাশক ব্যবহার করতেই হবে। পেয়ারা গাছের মারণ রোগের মধ্যে আরেকটি হচ্ছে মাটিতে থাকা কৃমির আক্রমণ। যখন আমরা পেয়ারা গাছকে টব থেকে তুলব, তখন কিন্তু বুঝতে পারবো নিমাটোড বা মাটি থাকা কৃমি আক্রমণ করেছে কিনা। শিকড়গুলো যখন কিছুটা গিট গিট হয়ে আসবে, শিকড়ে পচন দেখা যাবে, তখন কিন্তু বুঝতে হবে মাটি থাকা কৃমি আক্রমণ করেছে। পেয়ারা গাছ টবের মধ্যে যে কারণে নষ্ট হয়, এর মধ্যে প্রথম হচ্ছে মাটি থাকা কৃমির আক্রমণ। তাহলে এই ধরনের সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা কিন্তু ভলিউম প্রাইম, নিমোটাস পি এই ধরনের ওষুধ গাছে ব্যবহার করব, মানে মাটিতে ব্যবহার করব। মাটিতে থাকা এই ধরনের ক্ষতিকারক কৃমি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, গাছ আমাদের সুস্থ সতেজ হয়ে আসবে। আরেকটি পদ্ধতি আছে, যদি সংক্রমণ সামান্য হয়, আপনারা 1 লিটার জল নেবেন, হাইড্রোজেন পারক্সাইড, ওষুধের দোকানে যেগুলো পাওয়া যায়, 20 ml হাইড্রোজেন পারক্সাইড নিয়ে নেবেন। 1 লিটার জলে গুলে মাটিতে ঢেলে দিন। আপনি আজকে দিলেন, 15 দিন পর আরেকবার, তার 15 দিন পর আরেকবার, এইভাবে 2 থেকে 3 বার ঢেলে দিন। ধীরে ধীরে গাছ আবার সুস্থ হতে শুরু করবে। হাইড্রোজেন পারক্সাইড কিন্তু ছত্রাকনাশক, গাছকে শক্তিবর্ধক এবং সামান্য কিছু কৃমিনাশক হিসেবে কাজ করে, ব্যবহার করতে পারেন। আর যখন আমরা খাবার তৈরি করব, সেই খাবারের মধ্যে যদি আপনার নিম খোল থাকে, একটু ব্যবহার করে দিলে ওই ধরনের সমস্যা কম আসে। তারপর যখন মাটি প্রস্তুত করব, সেখানেও যদি নিম খোল একটু ব্যবহার করে দিই, ওই ধরনের সমস্যা চট করে আসে না। 6 নম্বরে হচ্ছে আমাদের টবের ড্রেনেজ সিস্টেমটা খুবই উন্নত মানের করতে হবে। সাধারণভাবে আমাদের গাছ বাড়লেও যখন প্রবল বর্ষা হবে, তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয়। যখন টবের মাটিতে অ্যাসিড জল জমে থাকবে, সে কিন্তু শিকড়ের ক্ষতি করবেই, কোনোভাবে ধরে রাখতে পারবেন না। তার জন্য যখন আমরা টব নির্বাচন করব বা গাছটি বসাবো, সেই টবের ড্রেনেজ হোলগুলো, মানে ফুটোগুলো বড় বড় করে নিতে হবে, প্রয়োজনে একাধিক ফুটো করে নিতে হবে। কোনোভাবে যেন টবের মাটিতে জল জমে না থাকে পারে। টবের মাটিতে যদি জল জমতে না পারে, সেই গাছ চট করে নষ্ট হবে না, তার বার বৃদ্ধি স্টপ হবে না। টবের মাটিতে যখন জল ব্যবহার করব, তখন আমাদের দেখতে হবে যে কতক্ষণ জলটি দাঁড়িয়ে রয়েছে, টবের ড্রেনেজ হোল দিয়ে জলটি বেরিয়ে গেছে কিনা। যদি টবের হোল দিয়ে জলগুলো বেরিয়ে যায়, বুঝতে হবে টব ওয়েল ড্রেনেজ সিস্টেম। আর যখন ওয়েল ড্রেনেজ সিস্টেম হবে, তখনই দেখবেন পেয়ারা গাছ বাড়বে এমন দ্রুত গতিতে। আমার ছোট্ট একটি গাছ, এখানে ফুলও এসেছে, সেই গাছ কিন্তু দেখুন চোখের সামনে গাছটি কিন্তু 4 ফিটের ওপর হয়ে গিয়েছে, মানে এত সুন্দর হয়েছে। এই গাছে ফলও এসেছে। এই সমস্ত পয়েন্টগুলোকে মাথায় রেখে পেয়ারা চাষ করতে পারেন টবের মধ্যে, সেক্ষেত্রে আপনাদের গাছও এমন ঝকঝকে হবে। এবং কি দেখুন, এই শাখা পোশাখা নিয়ে বেশ ঝোপালো হয়ে যাচ্ছে। ঝোপালো গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফলন নিয়ে আসবে। এবার আসি পেয়ারা গাছে কোন সময় কী ধরনের খাবার দিতে হবে। খাদ্য হতে হবে পটাশিয়াম সমৃদ্ধ। পটাশিয়াম গাছকে রাখে রোগমুক্ত। গাছের শাখা পোশাখার পুষ্টতা, পাতার পুষ্টতা, ফুলের পুষ্টতা এবং শিকড় থেকে গাছের পাতা পর্যন্ত তার যে সারভাইভ সিস্টেমটি উন্নত মানের করতে সাহায্য করে। তাই আমরা এমন খাদ্য ব্যবহার করব যেখানে সঠিক পরিমাণে পটাশিয়াম থাকবে। তাহলে ধরুন এই নভেম্বর মাস, এখন যদি আমরা খাবার ব্যবহার করি, তাহলে আপনি পটাশিয়াম সমৃদ্ধ হলে হয়তো 05234 বা 0050 2 থেকে 3 গ্রাম নিয়ে নিলেন। আর জিঙ্ক জাতীয় খাদ্য, জিঙ্ক 1 গ্রাম নিয়ে নিলেন। 1 থেকে 2 মুঠি গোবর সার নিয়ে নিলেন। ভার্মি কম্পোস্ট থাকলে 1 মুঠি নিয়ে নেবেন। সর্ষের খোল 10 গ্রাম নিয়ে নেবেন। ডিমের খোসা 10 থেকে 20 গ্রাম নিয়ে নেবেন। আর যদি অনুখাদ্য থাকে হাতে, সে আপনি 10 গ্রাম 5 গ্রাম নিয়ে নিতে পারেন। ভালো করে একত্রে মিশে টব মাটিতে দিয়ে দিন, দিয়ে ভরপুর জল দিয়ে দিন। যখন খাদ্য ব্যবহার করবেন তখন জল দেবেন ভালো করে। তারপর থেকে আবার ওয়াটার
যেভাবে আপনি ব্যবহার করবেন সেভাবে করবেন। তো নভেম্বর মাসে যদি আমরা ফার্স্ট একবার আবার লাস্ট একবার দুইবার যদি খাবারটি ব্যবহার করতে পারি, আমাদের যে গাছে এখন ফুল রয়েছে সেই ফুল থেকে যেমন ফল পরিণত হবে, যে ফলগুলো রয়েছে তারাও কিন্তু সঠিকভাবে বাড়বে এবং পরবর্তীতে যখন ফুল আসবে দেখবেন বেশি পরিমাণে ফুল আসবে। পটাশিয়াম গাছের সুস্থতা, ফুল ফলের গ্যারান্টি দেয়। পেয়ারা গাছে বা আমাদের ছাদ বাগানে লিকুইড কম্পোস্ট ব্যবহার করি, কিচেন লিকুইড কম্পোস্ট। কিচেন লিকুইড কম্পোস্ট যদি আমাদের ব্যবহার করতেই হয়, সেখানে যেন প্রচুর পরিমাণে কলার খোসা এবং পেঁয়াজের খোসা থাকে, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। কলার খোসা এবং পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস জিঙ্কযুক্ত খাবার, যা গাছের সুস্থতা বাড়িয়ে নেওয়া এবং ফুল ফল নিয়ে আসে। বহু ক্ষেত্রে পেয়ারা গাছের পাতা পুড়তে দেখা যায়, সেই সব হচ্ছে অ্যানথ্রাকনোজের লক্ষণ। শিকড়ের চিকিৎসা যদি আমরা প্রথম থেকে সারতে পারি, এই ধরনের সমস্যা আসবেই না। সর্বশেষ হচ্ছে গাছকে রাখতে হবে ডাইরেক্ট সানলাইটে। পেয়ারা গাছ রোদ ভালোবাসে, আপনি গাছ রোদে রাখুন, ছত্রাকজনিত সমস্যাগুলো গাছে কম আসবে, প্রচুর পরিমাণে ফুল এবং কিন্তু ফল নিয়ে আসবে। তাই যারা ছাদে গাছ রাখবেন, ডাইরেক্ট ছাদে টাচে না রেখে একটা স্ট্রাকচার বানিয়ে তার উপরে গাছটি রাখুন, সারা বর্ষ রোদে রাখুন, পেয়ারা গাছ থাকবে ঝকঝকে, প্রতিটা পেয়ারা গাছ বাড়বে, ফুলে ফলে ভরিয়ে রাখবে। তো ধন্যবাদ দর্শক, পেয়ারা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। আর যাদের গাছ বাড়ছে না, পাতা পোড়ার সমস্যা, গাছ একই অবস্থায় দাঁড়িয়ে আছে বছরকে বছর, তারা এই পরিচর্যা সারুন, আপনাদের গাছ বাড়বেই, সুস্থ থাকবেই। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।